মাত্র 46,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভুটানের জনসংখ্যা মাত্র 7.5 লাখের কিছু বেশি। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ছোট হলেও বৈচিত্র্যে পরিপূর্ণ ছোট্ট এই দেশটি। শুধু তাই নয়, ভুটানিজরা নিজেদের কাস্টমস এবং ট্র্যাডিশনের প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল এবং গর্বের সঙ্গে তারা সেগুলিকে পর্যটকদের সামনে তুলে ধরে। ভুটান ভ্রমণের চতুর্থ দিনে আজ আমরা থিম্পু থেকে চেক আউট করে থিম্পু শহরের বেশ কিছু সাইট সিন করে পৌঁছে যাই ভুটানের আরেক সুন্দর শহর পারোতে। আর আজকের দিনেই আমাদের সুযোগ ঘটে যায় ভুটানিজ কালচারকে খুব কাছের থেকে প্রত্যক্ষ করার। আর সেই সব গল্পই বিশদে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 29শে মে, আমরা আছি থিম্পুতে। আমাদের থিম্পুতে দুদিনের স্টে আজকে শেষ হচ্ছে। আজকে আমরা থিম্পুর বিডি হোটেল থেকে চেক আউট করছি। প্যাকেজের মধ্যে ছিল হোটেল সিলেকশন, আমাদের সত্যি কথা কোনো রোল ছিল না, বাট হোটেলটা কিন্তু ওভারঅল ভালো। একটা জিনিস বলতে পারি, এখানে খাবারের ব্যাপারে কিন্তু কিছু ফিডব্যাক আছে। খাবারের মেনে ওরা যদিও বলবে ইন্ডিয়ান খাবার, কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ান কুইজিন বা টেস্ট তার ধারে কাছে যাবে না। এবং যেটা আমি গতকাল হোটেলেরও বলেছিলাম এবং প্রথম দিনও হোটেলের একই ফিডব্যাক, এখানে পোর্শন সাইজ কিন্তু ভীষণ কম। একজন অ্যাডাল্টের পক্ষে এক প্লেট রাইসও পর্যন্ত কিন্তু সাফিসিয়েন্ট হয় না। আমরা নর্মালি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কী করি গিয়ে, আমরা বলি যে এক প্লেট ভাত দিন বা একটা ভাত দিন, 1 পোর্শন রাইস দিন, আমরা 2-3জন পর্যন্ত শেয়ার করতে পারি যদি খুব বেশি ফুডই না হয়। এখানে কিন্তু 1 পোর্শন রাইস একজন অ্যাডাল্টের পক্ষে হয় না, একজন অ্যাডাল্টকে মিনিমাম 2 বা 2.5 পোর্শন রাইস নিতে হয়। এটা জেনারেল ট্রেন্ড দেখলাম ভুটানে। আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে চেক আউট করে থিম্পুর বেশ কিছু সাইট সিন আছে, তার মধ্যে জায়ান্ট বুদ্ধা আছে, সিম্পলি ভুটান আছে, সেগুলো সবগুলো ঘুরে দেখবো এবং তারপরে এখান থেকে চলে যাব পারো। এখান থেকে 50 কিলোমিটার, এখান থেকে 1 ঘন্টা লাগে। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলো। থিম্পু সাইট সিনের আমাদের প্রথম গন্তব্য ছিল বুদ্ধার ডরডেমা বা দ্য জায়ান্ট বুদ্ধা। আজকের প্রথম সাইট সিন দ্য জায়ান্ট বুদ্ধা। থিম্পু শহরের নিকটেই 50 মিটার উঁচু এই বুদ্ধা টেম্পল। এবার গাইডের মুখে শুনে নিন এর হিস্ট্রি, তারপর আমি ওটাকে আবার ইন্টারপ্রেট করে বলছি। Area. The park name is known as Kunsal Phodang Park. Okay, it's almost like 943 acres maintained as a park. Okay, the whole area is a park. So the statue over here, the height is almost like 51.5 meters. Okay, so it was built in 2005, completed in 2016, along with the collaboration of 60th birth anniversary of His Majesty the 4th King. Okay, so the material they have used is bronze and copper out here. So as the main relic of the Buddha statue, no, inside we have the temple. Okay, so as a main relic we have 125,000 statues of Lord Buddha. So 100,000 in numbers are in 8 inches and rest 25,000 are in 12 inches. Okay, গাইড সাহেব যেটা ইংরেজিতে বললেন তার বাংলা তর্জমা করলে এই দাঁড়ায়, 950 একর জমির ওপর তৈরি এই পার্কটির কাজ শুরু হয় 2005 সালে এবং শেষ হয় 2016 সালে। এই পার্কের ভেতরে যে জায়ান্ট বুদ্ধা মূর্তিটি আছে সেটির হাইট অলমোস্ট 52 মিটার। তাছাড়াও মন্দিরের ভেতরে ছোট এবং বড় সাইজ মিলিয়ে টোটাল 1,25,000 বুদ্ধ মূর্তি রয়েছে। এই মন্দিরের মধ্যে টোটাল 1,25,000 বুদ্ধা মূর্তি আছে। 1 লাখটা আছে 8 ইঞ্চি এবং 25,000 হচ্ছে 12 ইঞ্চির বুদ্ধা মূর্তি। এবং ভেতরে গৌতম বুদ্ধের পুরো জন্মকাহিনী বর্ণিত আছে। ভেতরে ক্যামেরা, মোবাইল কিছুই অ্যালাউড নয় এবং খুব শান্ত পরিবেশ। এখানে এলে ঢুকে দেখতে পারেন। এই জায়গাটার কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই। চলো যাওয়া যাক। আর এই হলো সেই 52 ফুট দৈর্ঘ্যের বুদ্ধা মূর্তি, যা তৈরি হয়েছিল ব্রাস এবং কপার দিয়ে। মূর্তিটি তৈরি করতে টোটাল খরচ হয়েছিল
$47 মিলিয়ন, যেটা স্পন্সর করেছিল সিঙ্গাপুর এবং তৈরি করেছিল একটি চাইনিজ কোম্পানি। 50 ফুট উঁচু এই বুদ্ধমূর্তি ওপেন হয়ে গেছিল 2016 সালে। এই মূর্তিটি কপার এবং ব্রাস দিয়ে তৈরি, 50 ফুট উঁচু, যেটা চাইনিজরা তৈরি করেছিল, বাট স্পন্সর করেছিল হচ্ছে সিঙ্গাপুর থেকে। এখানকার বিভিন্ন দেবদেবী, কারণ বুদ্ধ ধর্মের আপনারা জানেন অনেক দেবদেবী আছে, তাদের প্রত্যেকের একটা একটা করে আলাদা আলাদা মূর্তি এখানে দাঁড় করানো আছে। এই জায়গাটা থিম্পু শহর থেকে একটু ওপরে, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই এবং থিম্পু শহরের সাইট সিন এলে এই জায়গাটা ভিজিট করবেন। এটা একটা বিশাল এরিয়া, পার্কের মতো, এবং ভেতরে এখানে লোকাল লোকজন এখানে রেগুলার এখানে ভিজিট করেন। এখনও দেখলাম এখানে লোকাল মংস এবং লোকাল লোকজন ওয়ার্শিপ করতে এসে গেছেন। ভেতরটা এখানে অদ্ভুত শান্ত জায়গা। গতকাল যখন আমরা পারোতে গেছিলাম, আবার বারবার পারো বলছি, পারো এখনো পৌঁছাইও নি, পুনাখায় গেছিলাম, তখন ওই দিকের পাহাড় মানে ওই দিক দিয়ে যেতে হয়েছিল। যাওয়ার সময় ওপাশ থেকে আমরা এই বুদ্ধাটাকে দূর থেকে দেখতে পেয়েছিলাম, রোদের আলো পুরো খুব সুন্দর লাগছিল। আজকে কিন্তু অতটা রোদ্দুর নেই, বাট সামনে এসে দিস লুকস রিয়েলি বিউটিফুল। এটা আপনারা যখন ভুটানে আসবেন অটোমেটিক্যালি আপনাদের প্যাকেজের মধ্যে থাকবে। সকাল সকাল আসার চেষ্টা করবেন। আজকে যদি বেশ কিছু ট্যুরিস্ট আছে এখানে, অনেকেই এসছে দেখতে ফটোগ্রাফির জন্য। ইটস আ বিউটিফুল প্লেস। আর একটা জিনিস, ওই যে নিচের মন্দিরটায় ঢুকেছিলাম যেখানে আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেখানে বিশেষ কিছু বৌদ্ধ দেবদেবী আছে। আপনারা জানেন যে বৌদ্ধ ধর্মের 3টে পদ আছে, হীনযান, মহাযান এবং বজ্রযান। এই ভুটানে বজ্রযান যে ফলোয়ার্স তারা কিন্তু অনেক বেশি, এবং ওখানে একজন দেবীকে দেখলাম যার নাম আমি কিন্তু আগেও শুনেছি, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। এরা বুদ্ধিস্টরা এদের পুজো করেন সেটা আমার অত ভালো করে জানা ছিল না। দেবীর নাম হচ্ছে গ্রিন তারা। এটা কিন্তু তন্ত্রশাস্ত্রে এটা আমি অনেক নাম শুনেছি। আমি দেখলাম মানে নর্মাল আমাদের হিন্দু দেবদেবীর মতো কিন্তু মূর্তিগুলো না, মূর্তিগুলো কিন্তু ইজ ভেরি ভেরি ডিফারেন্ট ফ্রম আমাদের হিন্দু শাস্ত্রে যে দেবদেবীর পুজো করা হয়। বুদ্ধা ডরডেমার এই পার্কটি ঘুরতে আপনাদের মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। সেদিন বুদ্ধা ডরডেমার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল মেমোরিয়াল চোটেন। ভুটানের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুক মাত্র 42 বছর বয়সে ক্যানাডাতে মারা যান। তারই স্মৃতির উদ্দেশ্যে 1974 সালে তার চিতাভস্যের ওপরে এই স্তূপটি নির্মিত হয়। এখানকার এন্ট্রি ফি ফরেন ট্যুরিস্টদের জন্য 500 টাকা পার হেড। আমাদের দ্বিতীয় সাইট সিন হলো মেমোরিয়াল চোটেন, থিম্পু। এর আগের যে রাজা ছিলেন তিনি খুব অল্প বয়সে 42 বছর বয়সে মারা যান। তারই চিতাভস্যের ওপরই মন্দিরটা তৈরি হয়েছে। এখানে ট্যুরিস্টদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 500 রুপিস, লোকালদের জন্য ফ্রি। তো আমরা ঢুকছি না। এখানে আমার কিছু অবজারভেশন আছে কিন্তু। দেখুন, আমরা ভুটানে এসেছি, আমরা ট্যুরিস্ট, 1200 টাকা আমরা প্রত্যেক দিন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি দিচ্ছি সরকারকে। তার উপরে এই ধরনের হাই এন্ট্রি ফিস, এটা কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু ট্যুরিস্টদের ভুটান বিমুখ করে দেয়। আমি জানি না আমার কথা এখানকার কনসার্ন অথরিটির কাছে পৌঁছবে কি না, কিন্তু এটা কিন্তু এখানে একটা ভেবে দেখার বিষয় আছে। এখানে বিভিন্ন ট্যুরিস্ট স্পটের এন্ট্রি ফিস কিন্তু প্রচণ্ড হাই। এই জন্য অনেক জায়গা আমরাও স্কিপ করছি এবং ট্যুরিস্টও স্কিপ করে যায়। আগেরটাতে জায়েন্ট বুদ্ধাতে কোনো এন্ট্রি ফি ছিল না, এইটার মধ্যে লোকালদের কোনো এন্ট্রি ফি নেই। জাস্ট এই মন্দিরটা দেখার জন্য ভেতরেও ঢোকা যায়, ভেতরে ঢুকলে পরেও মানে আপনি ফটোগ্রাফিস করতে পারবেন না, তার জন্য 500 রুপিস। দ্যাটস ওয়ে টু মাচ। সেই জন্য আমরা এখানে ঢুকবো না, প্রসিড করবো আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। ভুটানে আসবেন আর ভুটানের কালচারের সঙ্গে নিজেকে পরিচিত করবেন না। আমরা পরে গন্তব্য সিম্পলি ভুটান, দ্য লিভিং মিউজিয়াম। এন্ট্রি ফি 1000 টাকা পার হেড। না, এবার দেখি ইজ ইট ওয়ার্থ অর নট। চলুন এন্ট্রি করা যাক। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম এন্ট্রি ফিস লাগে না, তার উপরে পার হেড 1000 টাকা। আমাদের গাইড এখন টিকিট কাটছেন, তারপরে আমরা এন্ট্রি করব। সিম্পলি ভুটান মিউজিয়ামে
আপনি ভুটানের কালচারকে লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখানকার ইনহাউস গাইড আপনাদের পার্সোনালি ঘুরে ঘুরে সমস্ত কিছু ডিটেলে এক্সপ্লেন করবে। এই জন্যই এই মিউজিয়ামটাকে বলা হয় দ্য লিভিং মিউজিয়াম। My name is Tenduk Dema. I will be your in-house guide for a short period of time, so hope you'll enjoy the tour with me. So during the tour, if you have any question, please feel free to ask. I will try my best to answer everything. And this museum is a living museum, and this museum also acts as a photo studio. So if you want to take pictures or videos, you're allowed to. So now I will serve you our welcome drink. It's like our culture to welcome a guest with a home-brewed wine. We call it as Ara in our language. মিউজিয়ামে ঢোকার পরেই আমাদের অভ্যর্থনা জানানো হলো লোকাল ওয়াইন আরা দিয়ে। ভুটানের মানুষজন গেস্টকে অভ্যর্থনা করার জন্য এই পানীয়টি ব্যবহার করে থাকেন। And dip your ring finger of your left hand inside the wine. Ring finger inside, yeah. Inside the wine and sprinkle outside and say she. Yeah, so she means have it, have it, have it. We are offering to a local DJ as a respect. So now cheers and then we have the wine. Cheers. 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 How's it, sir? Did I get? ভীষণ কড়া। আমি জানি খেতে পারবো না। এখানে দেওয়ালের মধ্যে ফটো ফ্রেমে যে ছবিগুলো দেখছেন সেগুলি ভুটানের প্রাক্তন থেকে বর্তমান রাজাদের। একটা জিনিস খেয়াল করবেন, কিছু ছবির ওপর দিয়ে খাদা লাগানো এবং একটি মাত্র ছবি আছে যার খাদা ছবিটির নিচে। সিগনিফিকেন্সটা হলো এইরকম, যে সমস্ত ছবির ওপর দিয়ে খাদা লাগানো সেই রাজারা পরলোক গমন করছেন। বর্তমান রাজার ছবির নিচে খাদা দেওয়া আছে, মানে তিনি এখনো জীবিত। যে সমস্ত ছবির খাদাটা ওপরে, মানে এই রাজারা নেই, আর যেখানে খাদার নিচে দে আর স্টিল অ্যালাইভ, লাইক ইনি হচ্ছেন এখানকার বর্তমান রাজা, যাকে বলা হয় কিং অফ পিপল। এই ভদ্রলোক, এই রাজা কিন্তু এখানে গণতন্ত্র স্থাপন করেছিলেন। রাজতন্ত্র থাকা সত্ত্বেও দে হ্যাভ স্টার্টেড দ্য ভোটিং সিস্টেম। আর এই হলো ভুটানের ন্যাশনাল ফ্ল্যাগ। ইয়েলো রিপ্রেজেন্ট করে পাওয়ার অফ কিং, অরেঞ্জ পাওয়ার অফ রিলিজিয়ান, অ্যান্ড ড্রাগন ফ্রিডম। অ্যান্ড ড্রাগনের যে জিপ বেরিয়ে আছে, এই জিপটা দেখায় হচ্ছে দ্য জিপ, দিস প্রোটেক্টস দেম ফ্রম অল নেগেটিভিটিস। ভুটানে আগেকার দিনে যখন লোকে বাড়ি তৈরি করত, তখন আলাদা করে মিস্ত্রি ভাড়া করতে হতো না। প্রতিবেশীদের মধ্য থেকেই কেউ না কেউ এসে তাদের বাড়ি তৈরি করতে হেল্প করতেন। এবং তখনকার দিনে কিভাবে ট্র্যাডিশনাল ওয়েতে ছাদ ঢালাই করা হতো তারই একটা ছোট্ট ডেমনস্ট্রেশন এনারা দিয়েছিলেন এই ফোক ডান্সের মাধ্যমে। ভুটান দেশটা যেমন কালারফুল, এখানকার মানুষও সেরকম কালারফুল, এবং সঙ্গে সঙ্গে এখানকার ফেস্টিভ্যালগুলিও ইকুয়ালি কালারফুল। ভুটানের যে কোনো ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালে এখানকার শিল্পীরা এই ধরনের কালারফুল মাস্ক ব্যবহার করেন। এক একটি মাস্ক এক একটি পার্টিকুলার ক্যারেক্টারকে ইন্ডিকেট করে। আর এই হলো ভুটানের ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র। পেছন দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি এখানকার অল ইউজড, যা বিভিন্ন উৎসবে যেগুলো ইউজ করা হয়, তাদের বাজনা, তাদের মুখোশ উৎসবে, যেটা গাইডের মুখে শুনলেন। সো বেসিক্যালি এন্টায়ার ভুটানের যে অথেন্টিক কালচার সেটাই এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপরে আমাদের গাইড নিয়ে গেলেন অথেন্টিক ভুটান কিচেনে, যেখানে ট্র্যাডিশনাল ওয়েতে আগেকার দিনে খাবার তৈরি হতো। Open ventilation system, and you can also see the color of the wall. It's black in color, so it's all because of the smoke. And have you ever tried butter tea? No. So it's our traditional tea. So next time when you go to the restaurant, we will serve you the tea. সিম্পলি ভুটান মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হলেন এই পেমা। এমন একটি মানুষ
ছোটবেলায় কঠিন ব্যাধিতে যার শরীরের ওপর পোর্শন মানে দুটো হাত অকেজো হয়ে যায়, কিন্তু জীবনযুদ্ধে হার না মানা এই মানুষটি নিজের পা দিয়ে এত অসাধারণ কারুকার্য এবং স্কাল্পচার তৈরি করেন যা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছে, এবং গত বছর তিনি প্যারা অলিম্পিক্সেও পার্টিসিপেট করেছিলেন। ভগবান কখনো কখনো মানুষের থেকে কিছু কেড়ে নিয়ে এমন কিছু দিয়ে দেয় যে ভাবতে পারবেন না। আমার পেছনে যে মানুষটি বসে আছেন তার নাম হচ্ছে পেমা। ভগবান তার থেকে দুটো হাত নিয়ে নিয়েছেন, কিন্তু এমন তাকে প্রতিভা দিয়েছেন আজকে এই ভদ্রলোক পায়ের জোরে যা জিনিস বানাচ্ছেন সেগুলো ইন্টারন্যাশনালি হ্যাজ বিন অ্যাক্লেমড। এখানকার রানী, তাইওয়ানের রাজা, everyone has appraised him. This is really stupendous. এবং আই থিঙ্ক উনি প্যারা অলিম্পিকও পার্টিসিপেট করেছিলেন, যেটা আমাদের গাইড বললেন। সিম্পলি ভুটানের পরবর্তী প্রোগ্রাম ছিল কালচারাল ড্যান্স এবং তার সঙ্গে ভুটানের অথেন্টিক কিছু খাবার টেস্ট করা, যার মধ্যে ছিল বাটার টি, সুইট রাইস, ক্যাশু নাট এবং রোস্টেড রাইস। খাওয়া দাওয়া শেষ করে আমরাও তাল মেলালাম কালচারাল ড্যান্সে লোকাল ভুটানিজ মহিলাদের সঙ্গে। পরবর্তী ইভেন্ট ছিল আর্চারি। জীবনের কোনো লক্ষ্য ভেদ করতে না পারলেও এই দিন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়নি। প্রথম অ্যাটেম্পটেই বুলসাই হিট করেছিলাম, আর তার পুরস্কার স্বরূপ যেটা পেয়েছিলাম সেটা অনেকটা এই রকম। জীবনের কোনো লক্ষ্যই ভেদ করতে পারিনি, কিন্তু এই লক্ষ্যটা একবারে ভেদ করতে পেরেছি। এটা হলো উইশিং কয়েন। এখান থেকে দাঁড়িয়ে যদি কয়েন ছুটতে পারেন কোনো উইশ করে, এবং ওই ডাব্বাটার মধ্যে গিয়ে যদি পড়ে, বলা হয় আপনি যা উইশ করবেন সেটা ফুলফিল হবে। দেখা যাক। আমার 3টে কয়েনই উইশ বক্সে গিয়ে পড়েছিল। জানি না উইশ ফুলফিল হবে কিনা, তবে যদি হয় তাহলে ফর শিওর আপনাদের অনেক নতুন জায়গা ঘুরে দেখানোর সুযোগ পেয়ে যাব আমি। দেখুন, নিল বটে 1000 টাকা, কিন্তু এটা ওয়ার্থ ভিজিটিং। যদি একটা দেশে এসে অবশ্যই আমরা জানতে চাইবো সেখানকার কালচার কী, সে কালচারের সঙ্গে আমরা একাত্ম হতে চাইবো, তবেই সেই দেশটা ভিজিট কিন্তু সম্পূর্ণ হয়। এখানে এলে পরে 1000 টাকা পার হেড, 10 বছরের নিচে ফ্রি। সুতরাং এটা কিন্তু আমার 100% রেকমেন্ডেড। এরপরে আমাদের স্পট খুব সম্ভবত টাকিন, বা তার আগে হয়তো ভিউ পয়েন্টে যেতে পারি। চলুন যাওয়া যাক। এখন যে জায়গাটা এসছি এটাকে বলা হয় রয়্যাল টাকিন প্রিজার্ভ। টাকিন হলো ভুটানের জাতীয় পশু। এটা কিন্তু কোনো জু নয়। এখানে অসুস্থ জন্তু জানোয়ারকে এনে শুশ্রূষা করা হয়। সেটা হলো টাকিন প্রিজার্ভ সেন্টার। থিম্পু থেকে মোটামুটি 5 কিলোমিটার বাইরে। চলুন ভেতরে ঢোকা যাক। এখানে এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা পার হেড, এবং 12 বছরের নিচে বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি। ঢুকে কিন্তু বেশ খানিকটা হাইকিং আছে, এটা মাথায় রাখবেন। সামনে যাচ্ছি যেখানে ভুটানের জাতীয় পশু টাকিন রাখা আছে, মানে সেবা শুশ্রূষার জন্য, কোনো খাঁচায় এনক্লেভের মধ্যে কিন্তু নয়। ছাগল এবং গরুর সংমিশ্রণে তৈরি অদ্ভুত এই জানোয়ার টাকিন ভুটানের জাতীয় পশু। পূর্ব হিমালয়ের 1000 থেকে 4500 মিটার উচ্চতা এদের ন্যাচারাল হ্যাবিটেট। যেদিন আমরা থিম্পুর এই প্রিজার্ভেশন সেন্টারে যাই সেদিন তাপমাত্রা বেশি থাকার দরুন ওখানকার টাকিনগুলি অনেকটা উপরে চলে যায়, তাই আমাদের অনেকটাই হাইক করতে হয়েছিল। টাকিনের প্রধানত 3টি প্রজাতি আছে: গোল্ডেন টাকিন, মিশমি টাকিন, সিচুয়ান বা তিব্বতি টাকিন এবং ভুটানি টাকিন। আসলে এমনি সময় এইসব জায়গাতেই থাকে কিন্তু এই টাকিন,
কিন্তু আজকে গরম বেড়ে যাওয়ার জন্য এরা গরম সহ্য করতে পারে না, এরা অনেকটা হাইটে থাকে আর কি, তাই এরা উপরের দিকে উঠে গেছে, জন্য একটু উপরে যেতে হবে দেখার জন্য। অনেকটা হাইক করতে হলো, কিন্তু বিশেষ করে যারা গরমকালে আসবেন তাদের কিন্তু অনেকটা উপরে উঠতে হবে, কারণ এই টাকিন যে প্রজাতিটা এরা মোটামুটি 4000 মিটার বা তার উপরে থাকে। প্লাস এটা যেহেতু বললাম যে প্রিজার্ভেশন সেন্টার, এটা অ্যাকচুয়ালি বলতে পারেন কাইন্ড অফ অ্যান হসপিটাল টাইপ। এখানে এদের শুশ্রূষা করে আবার এদের অরিজিনাল হ্যাবিটেটে ছেড়ে দেওয়া হয়, সেই জন্য সংখ্যাটাও এখানে কমে গেছে। এটা কোনো জু নয় যে সারা জীবন ধরে জন্তু জানোয়ারকে আটকে রাখবে। তা এই হাইটে চলে এসছে, এখনও কিছু টাকিন এখানে রয়ে গেছে, সেগুলোকে দেখার জন্য চলুন। জানোয়ারটাকে লক্ষ্য করুন, জানোয়ারটার মুখটা হচ্ছে ছাগলের মতো আর পেছনটা হচ্ছে গরুটার মতো। এটাই হচ্ছে টাকিন, ভুটানের জাতীয় পশু। আর কোথাও কিন্তু এই জিনিস জেনারেলি দেখতে পাওয়া যায় না। ওই যে ওটা তুলে নিয়েছি, ওটার ছবি তুলে নিয়েছি। এই টাকিন রিজার্ভে ঢোকার মুখেই একটা ক্যাফে আছে, টাকিন ক্যাফে। এখানে মোটামুটি কফি, আইসক্রিম এগুলো পেয়ে যাবেন। দাম অত্যাধিক বেশি, বাট পুরোটা যদি ঘুরতে হয় তারপরে এসে যদি কিছু রিফ্রেশমেন্টের দরকার পড়ে তাহলে এটাকে ইউজ করতে পারেন। জাস্ট মেন গেট দিয়ে ঢুকেই বাদিকে। এখন যে জায়গাটা এসছি এই জায়গাটা হচ্ছে শহরের একটা ভিউ পয়েন্ট। এই জায়গাটা থেকে থিম্পু জং যেখানে রাজা থাকে সেই জায়গাটা, প্লাস ভুটানের পার্লামেন্ট, প্লাস ভুটানের সুপ্রিম কোর্ট, তিনটেই দেখা যায়। এর ভেতরে ঢোকা বা এর কাছাকাছি যাওয়া অ্যালাউড নয়, তাই এখান থেকে দাঁড়িয়ে লোকে ছবি তোলে এবং এখান থেকে যা ভিউ এর মানে কাছাকাছি যাওয়া অ্যালাউড নয়। চলুন দেখাচ্ছি। আমার আঙ্গুলের সোজাসুজি যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো ভুটানের থিম্পু জং, যেখানে রাজা থাকে। তার ঠিক পেছনেই রয়েছে ভুটানের পার্লামেন্ট। আর বাঁদিকে যদি দেখেন এই যে লাল ছাদওয়ালা বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন, এটা হলো ভুটানের সুপ্রিম কোর্ট। কিছুদিন আগে পর্যন্ত একটা ট্র্যাডিশন মেনটেন করা হতো। ট্র্যাডিশনটা হচ্ছে এরকম যে ভুটানের যত সরকারি প্রতিষ্ঠান তার ছাদটা হবে লাল রঙের এবং যেগুলো সরকারি নয় সেগুলো হবে সবুজ রঙের। এই যে দেখলেন এই সবুজগুলো, এগুলো সব হচ্ছে প্রাইভেট প্রপার্টি। আর দেখুন এই যে থিম্পু জং বা পার্লামেন্ট বা সুপ্রিম কোর্ট, ছাদটা কিন্তু সব রেড। থিম্পুতে আমাদের এই ছিল শেষ সাইট সিন। এবার আমাদের সময় হয়ে গেল থিম্পুকে বিদায় জানানোর এবং এবার আমরা প্রসিড করব পারোর দিকে। পারো এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, মোটামুটি 50 কিলোমিটার জার্নি। এখানে এখন সময় দুপুর 12:30। আমরা মোটামুটি 2টো নাগাদ পৌঁছবো পারোতে এবং সেখানে গিয়েই আজকের দুপুরের লাঞ্চ হবে এবং তারপরে হোটেলে চেক ইন হবে। যেদিন আমরা ফুনসেলিং থেকে আসছিলাম থিম্পুতে, সেদিন আপনাদের একটা জায়গায় চুজমে দেখিয়েছিলাম পারোচু আর ওয়াংচু নদী মিলে দামচু হয়েছে। তো আজকে পারোতে যাবার মানে ঢোকার ঠিক আগে একটা জায়গা জাস্ট রিভার বেড, পারোচু বা পাচু নদীর ধারে জাস্ট রিভার বেড দেখার জন্য দাঁড় করিয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম দেখুন রিভার বেড পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমার পেছনে যদি দেখতে পাচ্ছেন, আমার ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি আমি, দুর্ধর্ষ কিন্তু। এবার প্রকৃতিটাকে দেখুন, এখানে নদীর জল হচ্ছে একবারে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, একদম দেখুন সামনে। পর্যটন কেন্দ্র বা ট্যুরিস্ট ডেস্টিনেশন আমার মতে এমন জায়গা হওয়া উচিত যেটা ঘনবসতি থেকে অনেক দূরে, যেখানে বেশি লোকজন বা যানবাহনের কোলাহল নেই, দোকানপাট নেই, শুধু পর্যটক আর প্রকৃতি। ভুটান দেশের প্রত্যেকটি কোনায় কিন্তু আপনি প্রকৃতির সঙ্গে এই ট্র্যাঙ্কুইলিটি এনজয় করতে পারবেন। পৌঁছে গেছি পারো। থিম্পু থেকে ডিস্টেন্স 55 কিলোমিটার। এসে এখন আমরা পারোর একটা রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তারপরে আমরা হোটেলে যাব। চলুন দেখি খাওয়া দাওয়ার কী ব্যবস্থা এখানে। একটা জিনিস দেখলাম বা জানতে পারলাম যে এই মাসটা অ্যাকচুয়ালি এদের হোলি মান্থ, সেই জন্য এরা এই মাসে কোনো স্লটারিং করে না। সেই জন্য এরা অলরেডি প্রিজার্ভড ফুড দিয়ে কিন্তু এখন আমাদের সার্ভ করছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি একটা জিনিস দেখবেন, আমাদের দেশে যেরকম ওপেন স্লটার হাউস পাওয়া যায় এখানে কিন্তু পাবেন না। এরা খায় সব কিছু, কিন্তু এদের প্রপার জায়গা থেকে স্লটারিং হয়ে আসে, তারপরে তারা এখানে জাস্ট বিক্রি করে বা কুকিং করে। আদারওয়াইজ এরকম ওপেন মিট শপ মানে
প্রসেস মিট পাবেন, মানে মুরগি জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে দেখতে পাবেন না কিন্তু আপনি এখানে। এখন পারো ডাউন টাউনে আছে, জাস্ট ডাউন টাউনটা একটু ঘুরে দেখবো, দেখে হোটেলে চলে যাবো। প্লাস্টিকের কিন্তু যথেচ্ছ ব্যবহার আছে এই দেশে। ছবির মতো সুন্দর ছোট্ট শহর পারো। ডাউনটাউনে দোকানগুলো খুব সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেশি। একটা জিনিস এখানে দেখলাম কিন্তু, এখানে না গভর্নেন্স ইন টার্মস অফ কনজিউমেবল প্রোডাক্ট একদম নেই। কোনো প্রোডাক্টে কোনো এমআরপি লেখা নেই, কোনো প্রোডাক্টের কোনো এক্সপায়ারি ডেট লেখা নেই, বিশেষ করে কনজিউমেবল প্রোডাক্টে। আমি এই নুডলসগুলো দেখছিলাম এখানে, চাইনিজ নুডলসগুলো, এটা আমার খুব অদ্ভুত লাগবে। এতে কিন্তু আমি জানি না এতে ইজ দিস আ রাইট ওয়ে অফ ডিলিং উইথ ইট, আই ডোন্ট নো। এনিওয়েজ ডাউন টাউন ঘোরা হলো, এবার আমরা যাব হোটেল। পৌঁছে গেছি আমাদের পারো রিসর্টে। রিসর্টটা দেখতে খুব সুন্দর, এর নাম হচ্ছে শেরিং রিসর্ট অ্যান্ড স্পা। প্রথমে বাইরেটা দেখুন, তারপরে ভেতরটা দেখাচ্ছি। পারো শহরের আউটস্কার্টে অবস্থিত ছোট্ট সুন্দর এই শেরিংমা রিসর্ট 3 স্টার প্রপার্টি। রিসর্টটি চালু হয় 7 থেকে 8 মাস আগে, তবে এখনও ইন্টারনাল এবং এক্সটার্নাল কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়নি, যা জানতে পারলাম সম্পূর্ণ শেষ হতে আরও মাস 6 সময় লাগবে। আমাদের রুম নাম্বার 208, রুমের ট্যুরটা দেখে নিন। এই রুমে ঢুকলাম, এই হলো বেড, ডাবল বেডরুম। এখানে একটা ল্যাম্পশেড, জিনিসপত্র রাখার জায়গা, একটা সুন্দর কার্পেট, এপাশে আরেকটা সুন্দর কার্পেট। এখানে একটা বিশাল বড় টেলিভিশন, এখানে একটা বড় ওয়াটার বটল, এটা ফুল। এখানে টি কফি মেকার, কেটল, দুটো গ্লাস, টি কফি পাউচ অ্যান্ড এভরিথিং। এটা হলো ফ্রিজ, মিনি বার, ভেতরে যা দেখছেন এগুলো সবই চার্জেবল। ইন্টারকম, বসার জায়গা, এখানে একটা বিরাট বড় একটা জানলার মতো, বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে আরেকটা চেয়ার, ফোন চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। রুমটার সাইজটা মডারেট, যথেষ্ট মডারেট। আর এখানে মোটামুটি একটা মডার্ন কনসেপ্ট অফ আলমিরা, বাথরুম স্লিপার্স আছে, অ্যান্ড ওয়াশরুম ইজ ম্যামথ। এখানে দেখুন টেবিল টপ বেসিন, টয়লেটারিজের মধ্যে ডেন্টাল কিট আছে, চিরুনি আছে, পেস্ট আছে, সবার জেল আছে, টাওয়েল দিয়েছে, ড্রায়ার আছে, খুব ডিজাইনার লাইটসও আছে অন দিস। আর এটা হচ্ছে বাথটাব, অ্যান্ড দিস ইজ টাব, অ্যান্ড এটা হচ্ছে টাওয়েল। এগেন পুরোটাই আমাদের প্যাকেজের মধ্যে আছে, সুতরাং আলাদা করে চার্জ ট্যারিফ আমি জানি না, কারণ এদের এজেন্সি ট্যারিফের থ্রু দিয়ে আমরা পাই। আদারওয়াইজ ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য রুম ইজ গ্রেট। এই প্রপার্টিটা মেন পারো ডাউনটাউন থেকে অনেকটাই বাইরে, কিন্তু কমপ্লিটলি উইদিন নেচার। দেখুন আপনাদের আমি 360 ডিগ্রি ভিউটা দেখাচ্ছি। চারিদিকে পাহাড় এবং মাঝখানে রিসর্ট, প্রকৃতির মাঝখানে রিসর্ট। আশেপাশে কোনো দোকানপাট, কমার্শিয়াল স্পেস নেই। ইনফ্যাক্ট পুরো ভুটানে এটা দেখলাম, যেখানে সেখানে ঝুপড়ি বানিয়ে দোকান বানানো বা কমার্শিয়াল স্পেস বানিয়ে নেওয়া, এনক্রোচমেন্ট, এই জিনিসগুলো কিন্তু একেবারেই নেই। সেটা হতে পারে বিকজ অফ দ্য লো পপুলেশন অর হোয়াট এভার ইট ইজ, দ্য প্র্যাকটিস ইজ গুড। বাট সব কিছুই হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে পুরো দেশটার পপুলেশন 7.5 লাখ। সেটা আমাদের সঙ্গে কম্প্যারিজন করাটা বোধহয় বোকামো হয়ে যাবে। বাট এনিওয়েজ দিস ইজ আ বিউটিফুল প্লেস। আজকে রাত্রে এখানে একই জিনিস, ব্রেকফাস্ট এবং ডিনার আমাদের প্যাকেজে ইনক্লুডেড আছে। এখানে যে পাথরগুলো নর্মালি ছড়িয়ে আছে, মানে নর্মাল ক্যাজুয়ালি, শুধু এখানে নয়, এই যে পারো রিভার, পাঁচু নদীর রিভার বেডে যে গিয়েছিলাম আমরা, সেখানেও যে এই যে পাথরগুলো দেখেছিলাম, এগুলো না অদ্ভুত সুন্দর। কোনোটা ডিম্বাকৃতি, কোনোটা চাকতির মতো, একটা ডেফিনেট একটা জিওমেট্রিক্যাল শেপ নিয়ে আছে, ন্যাচারালি হয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সাদা, মোটামুটি হোয়াইট, এবং প্রত্যেকটি ইউনিফর্মলি এবং একদম খুব ইউনিফর্ম হইতে অ্যাসেম্বলড হয়ে আছে। দেখে মনে হবে কেউ যেন ওটাকে সাজিয়ে রেখেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারালি হয়েছে। আজকে পারোর বেসিক্যালি কোনো সাইট সিন আমরা করিনি। আর এখানে সত্যি কথা বলতে সন্ধ্যের পরে কিছু করার নেই, কারণ এটা ডাউনটাউন থেকে অনেক বাইরে। এখানে মোটামুটি ডিনার 7:30 থেকে 9টার মধ্যে হয়ে যায়, তারপরে কিন্তু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। সুতরাং এখন বাজে প্রায় 6টা। ভুটানের টাইম তো আমাদের এখান থেকে, ইন্ডিয়া থেকে আধ ঘন্টা এগিয়ে।
এবার আমরা ডিনার করব, ডিনার করে একটু বাদে আর কি শুয়ে পড়ব। আগামীকাল আমাদের আছে পারোর সাইট সিন। কী সেটা দেখুন, পারোতে যেটা আইকন অফ ভুটান সেটা হচ্ছে টাইগার নেস্ট মনেস্ট্রি। সেটাতে কি আমরা যাব নাকি আরেকটা নতুন জায়গাতে যাব, সেটা নিয়ে ফিরে আসব এর পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।